পড়ছি না, একটা ছোট্ট গল্প না, ঠিক একটা প্রবন্ধের একটা অংশ পড়ছি রবীন্দ্রনাথকে নিয়ে, মৈত্রী দেবের লেখা। মধুরার বাবা মা আমাকে একটা বই উপহার দিয়েছিলেন, মঙ্গলে রবীন্দ্রনাথ। তো সেটার থেকে আমি একটা দুটো প্যারাগ্রাফ পড়ে শোনাচ্ছি। একদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে নিত্যকার নিয়ম মতো তখনও লেখবার টেবিলে পৌঁছননি রবি ঠাকুর। আমি গল্প করছি পায়ের কাছে বসে, মানে মৈত্রী দেবী গল্প করছেন পায়ের কাছে বসে। ওদের সেকালের কথা বলছেন। সুরেলের বাড়িতে ইলেকট্রিক ছিল না, সন্ধে হলে ঘরে ঘরে আলো দিয়ে যেত, সেটা ওর ভালো লাগতো, সেকালের কথা মনে পড়িয়ে দিত। বললেন, আমাদের সময় এইরকমই তো ছিল, সন্ধে হলে সেচ বাতি নিয়ে আসতো বেহারা। তবে তোমার ওই দুর্ধর্ষ আলোটার মতো আলো তখন ছিল না। এখনকার আলোর তুলনায় সে খুবই ম্লান, কিন্তু কিছু অসুবিধে তো হতো না, বেশ চলে যেত। সেচ বাতি কিরকম? সে কি, তুমি সেচ বাতি দেখোনি? বাহ, আমি কি করে দেখব? ও, তুমি বুঝি গোড়া থেকে ইলেকট্রিক যুগে? তুমি এত আধুনিক? 80 বছর প্রায় হতে চলল পৃথিবীতে এসেছি। কত লোকেরই শুরু এবং সারা হলো এর মধ্যে। তোমরা কে যে কখন দেখা দিয়েছ মনে থাকে না আমার, বিশেষত আজকাল। হয়তো ফস করে তোমাকেও জিজ্ঞেস করতে পারি, নতুন বৌঠানকে মনে আছে? তখনকার দিনগুলোর সঙ্গে আজকাল সব রকমের কত যে পার্থক্য হয়ে গেছে, এই যেন অন্য জগৎ। এত ধীরে ধীরে পরিবর্তনগুলো ঘটেছে, লক্ষ্য হয়নি কখন কি হলো। কিন্তু যখন ফিরে যাই মনে হয় যেখানে শুরু করেছিলাম তারা যার কিছুই অবশিষ্ট নেই। মানুষের সম্বন্ধ থেকে শুরু করে সমস্ত জগতের বন্দোবস্তই বদলে গেছে। সে সময়ে একটা জিনিস ছিল পালকি। বড় লোকের বাড়ির পালকিগুলোর আবার থাকতো জমকালো। ঘোরটোপ দেওয়া পালকি ছাড়া মেয়েদের কি চড়বার জো ছিল? কোথায় অদৃশ্য হয়ে গেল অত পালকি কলকাতা শহর থেকে। তুমি বুঝি পালকিও দেখোনি? দেখবো না কেন, সে তো এখনো দেখা যায়। ও, সেই রকম? কলকাতার রাস্তায় পালকি চলতে দেখোনি? হায় হায়, তুমি কতটা আধুনিক, পরিষ্কার করে বলো তো। আমি কিছুই মনে করতে পারছি না, কবে থেকে তোমায় দেখছি। দাঁড়াও, সেই যে তোমার বাবার সঙ্গে আসতে। আচ্ছা, সে থাক, আর অত হিসেব করে কি হবে, তার চেয়ে গল্প বলুন। না না, মেয়েরা আবার বয়সের হিসেব পছন্দ করে না। তখনকার দিনে তো এরকম সরকারি জলের ব্যবস্থা ছিল না, ভারীরা জল দিয়ে যেত। নিচে একটা অন্ধকার ঘরে সংবৎসরের খাবার জল জমা থাকতো, গঙ্গা জল, বেশ মনে পড়ে। বড় বড় জ্বালা ভর্তি জল, অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘর। সে ঘরটা ছিল ভূতেদের আড্ডা। কত দাসী যে সে ঘরে কত রকম চেহারার ভূত দেখেছে তার ঠিক নেই। তখনকার দিনে মানুষের সঙ্গে মানুষের সম্বন্ধে কত যে সহজ ছিল তা তোমরা এখন ধারণা করতে পারবে না। এখনকার প্রত্যেক মানুষ, বিশেষ করে বড় মানুষেরা এত গণ্ডিবদ্ধ, সে গণ্ডি পার হয়ে তাদের কাছে পৌঁছানো যায় না। কিন্তু তখন ছিল সবই অন্যরকম। আভিজাত্যের বালাই কখনো মানুষকে দূরে সরিয়ে রাখত না। দেখেছি তো, বড়দাদের যে কেউ এসে অনায়াসে তাদের সামনে বসে যেত। অতিথি অভ্যাগত যত অভাজনই হোক না কেন, বাড়িতে সকলেরই ছিল অবারিত দ্বার। একটা মোট কাঁধে করে ঢুকে পড়লেই হতো, দুদিনেই পরমাত্মীয় হয়ে উঠত। দাদা, মামা, পিসে, যা হোক একটা কিছু হয়ে উঠতে কিচ্ছু মাত্র দেরি হতো না। এখনকার যুগে এটা কি সম্ভব? কিন্তু একদিক থেকে দেখতে গেলে এরা একটা মাধুর্য আছে। মানুষকে এই যে সহজে পাওয়া, এ কম কথা নয়। এখন যে তোমরা ক্রমশই বড় মানুষ হয়ে উঠছ, এ কি ভালো হচ্ছে?
কত রকম সাজ সরঞ্জাম তোমাদের, ও লাইট, ফ্যান, চৌকি, টেবিল, আসবাব, অসংখ্য উপকরণ, অসংখ্য। সহজ সিম্পল জীবনের এগুলো একটা প্রচন্ড বাধা। এই বাধাই জড় হচ্ছে, স্তূপীকৃত হয়ে উঠছে জীবনের অপ্রয়োজনীয় আয়োজন। এ আমার ভালো লাগে না। সেই জন্যই আমি ইচ্ছে করি একটা মাটির ঘর বানিয়ে মুড়ি টুড়ি খেয়ে স্বাভাবিক সহজ জীবন যাপন করতে। সেই জন্যই তো একটা ছোট বাড়ি বানাতে চাই, কিন্তু তা হবে না। এ যুগে কিছুতেই তা হয়ে ওঠে না। নইলে প্রথম যখন শান্তিনিকেতন হলো তখন তো অন্যরকমই ছিল। এখনো হয়তো আতিথ্য পুরোপুরি হয় জানি না আমি। তখন আতিথ্যের আয়োজন অনেক সামান্য ছিল, কিন্তু সেই ছিল হৃদয়ের আতিথ্য। আমার ছোট ছেলে সমী লোকজন এলে তাদের মন ঘাড়ে করে আনত। আমার ছেলেরা কখনো মনে করবার সুযোগ পায়নি যে তারা বড় মানুষ। সত্যি সত্যি তারা বড় মানুষ ছিল না। আমি তো নিঃসম্বলই হয়েছিল। সকলের সঙ্গে মিলনের পথ তখন সহজ ছিল। এখন কি সে আদর্শ আছে? না না, সে ফেল করেছে। কিন্তু তার আর উপায় নেই। আমার ইচ্ছে অনিচ্ছে দ্বারা যুবধর্ম তো বদলাতে পারবে না, অতএব চুপ করেই থাকবো। তবু আমার ইচ্ছে করে আমার নিজের যতটুকু আয়োজন তা যেন সিম্পল থাকে। যেমন সহজে জীবন শুরু করেছিল তেমনি সহজেই শেষ করব। আপনার বিয়ের গল্প বলুন। আমার বিয়ের কোনো গল্প নেই। বউ ঠান্ডা যখন বেশি পেড়াপেড়ি শুরু করলে আমি বললুম, তোমরা যা হয় করো, আমার কোনো মতামত নেই। তারাই যশোরে গিয়েছিলেন, আমি যাইনি। আমি বলেছিল আমি কোথাও যাব না, এখানেই বিয়ে হবে। বিয়ে জোড়াসাঁকোতে হয়েছিল। সে কি, আপনি বিয়ে করতেও যশোর যাননি? কেন যাব? আমার একটা মান নেই? ভীষণ অহংকার। তা হোক, তারা তোমাদের মতো আধুনিক তো ছিলেন না, এসেছিলেন তো। জানো, একবার আমার একটি বিদেশি অর্থাৎ অন্য প্রভিন্সের মেয়ের সঙ্গে বিয়ের কথা হয়েছিল। সে এক পয়সাওয়ালা লোকের মেয়ে, জমিদার আর কি, বড় গোছের, 7 লক্ষ টাকার উত্তরাধিকারী হিসেবে। আমরা কয়েকজন গেলুম মেয়ে দেখতে। 2টি অল্প বয়সী মেয়ে এসে বসত। একটি নেহাত সাদাসিধে জড় ভরতের মতো এক কোণে বসে রইল, আর একটি যেমন সুন্দরী তেমনি চটপটে, চমৎকার তার স্মার্টনেস, একটু জড়তা নেই, বিশুদ্ধ ইংরেজি উচ্চারণ। পিয়ানো বাজালে ভালো। তারপর মিউজিক সম্বন্ধে আলোচনা শুরু হলো। আমি ভাবলাম এর আর কথা কি, এখন পেলে হয়। এমন সময় বাড়ির কর্তা ঘরে ঢুকলেন। বয়স হয়েছে কিন্তু শৌখিন লোক। ঢুকেই পরিচয় করিয়ে দিলেন মেয়েদের সঙ্গে। সুন্দরী মেয়েটিকে দেখিয়ে বললেন, হিয়ার ইজ মাই ওয়াইফ, এবং জড় ভরতটিকে দেখিয়ে বললেন, হিয়ার ইজ মাই ডটার। আমি আর করবো কি, পরস্পর মুখ চাওয়াচাই করে চুপ করে রইলুম। আরে তাই যদি হবে তবে ভদ্রলোকদের ডেকে এনে নাকাল করা কেন? যাক, এখন মাঝে মাঝে অনুশোচনা হয়। যা হোক, হলে এমনই কি মন্দ হতো, মেয়ে যেমনই হোক না কেন। 7 লক্ষ টাকা থাকলে বিশ্বভারতীর জন্য তো এই হাঙ্গামা করতে হতো না। তবে শুনেছি মেয়ে নাকি বিয়ের বছর 2 পরেই বিধবা হয়। তাই ভাবি ভালোই হয়েছে, কারণ স্ত্রী বিধবা হলে আবার প্রাণ রাখা শক্ত। আর বইটা পড়ে যেটা এই হলো যে প্রথমে যে গুরুগম্ভীর কথাগুলো সেগুলো আজকেও প্রাসঙ্গিক। এই হচ্ছে মানে লেখক, এই হচ্ছে যারা ভবিষ্যৎ দ্রষ্টা, যে সেই একই কথা আমরা তো এখন সেরকম ভাবেই হ্যাঁ। আর উনি যে কিরকম রসিক তার প্রমাণ এই ছোট্ট